অষ্টাদশ অধ্যায় থেকে। এই অধ্যায়টি ভগবদ্ গীতার শেষ অধ্যায় এবং এই অধ্যায়টির নাম হল মোক্ষযোগ। আমরা যেখানে আলোচনা করছিলাম সেই অংশটি হল মোটামুটি 16 এবং 17 নম্বর শ্লোক। এর আগের দিন আমরা আলোচনা করেছি যেখানে বলা হয়েছিল যে কর্ম সম্পাদনের জন্য কি কি বিষয়ের প্রয়োজন, যেখানে শরীর, অহংকার, বুদ্ধি, মন, ইন্দ্রিয় ইত্যাদির কথা বলা হয়েছে। অধিষ্ঠানম তথা কর্তা কারণঞ্চ পৃথক বিধম বিবিধাশ্চ পৃথম চেষ্টা দৈবং চৈবাত্র পঞ্চমম। তার পরের শ্লোকে বলা হয়েছিল যে এই যে 5টি বিষয়, যে 5টি কর্ম সম্পাদনের হেতু বা কারণ, সেইগুলি শরীর বাং মনেতির ভি মনোভিরিয়ত কর্ম প্রারভতে নরঃ ন্যায়ং বা বিপরীত্যং বা পঞ্চৈতে তস্য হেতবঃ। এই যে 5টি হেতুর কথা বলা হলো আগের শ্লোকে, সেটি এখানে বলছেন যে এই শরীর আদি দিয়ে, শরীর, বাক, মন, এইসব যে 5টি কারণ, এই 5টি কারণ হচ্ছে সমস্ত কর্ম প্রারভতে নরঃ। মানুষ যে কোনো কাজ করুক না কেন, ন্যায়ং বা বিপরীতং বা, তিনি ন্যায় কাজ করুন, ভালো কাজ করুন, অথবা যদি তিনি বিপরীত কাজ করেন, খারাপ কাজও করেন, তাহলেও কিন্তু পঞ্চৈতে তস্য হেতবা, এই 5টি কিন্তু তার হেতু। তাহলে যেমন কাজই সে করুক, এই 5টি ব্যাপার অবশ্যই অবশ্যই থাকতে হবে। তারপরে বলেছিলেন তত্রৈবং সতি কর্তারম আত্মানম কেবলং তু ইয়ঃ পশ্যতি কৃত বুদ্ধিত্বাৎ ন স পশ্যতি দুর্গতি। 16 নম্বর শ্লোকে এসে আমরা কি দেখলাম না, এই যে 5টি হেতু, এই 5টি হেতু অসঙ্গ আত্মাকে সমস্ত কর্মের কর্তা বলে মনে করে, কারণ ভ্রান্তিযুক্ত বলে। তত্রৈবং সতি কর্তারম আত্মানম কেবলং তু ইয়ঃ। তাহলে যিনি আত্মা, তিনি হচ্ছেন কেবলম আত্মা, তিনি ক্রিয়া সম্পাদন করেন না, অথচ পশ্যতি অকৃত বুদ্ধিত্বাৎ ন স পশ্যতি দুর্মতি। তাহলে তিনি কি করেন বলছেন, অকৃত বুদ্ধিত্বাৎ, যার শাস্ত্র বুদ্ধি নেই, আচার্য উপদেশ যার কাছে নেই, অসংস্কৃত বুদ্ধি সম্পন্ন যিনি, তিনি কি মনে করেন, তাকে বলা হবে দুর্মতি। ন পশ্যতি, তার ভেতরে তিনি সম্যক দৃষ্টি নেই বলে তিনি কিন্তু ভ্রান্তিবশত মনে করেন যে আসলে ব্যক্তি প্রকৃত আত্মাকে সম্যক রূপে দেখতে পায় না। তাহলে আত্মা যে এই কর্ম সম্পাদন করছেন বলে তিনি মনে করেন। তত্রৈবং সতি কর্তারম আত্মানম কেবলং তু ইয়ঃ। সমস্ত কর্মের কায়িক, বাচিক, মানসিক, এই সমস্ত কর্মের 5টি হেতু হলেও অসংস্কৃত বুদ্ধি সম্পন্ন মানুষ অসঙ্গ আত্মাকে সমস্ত কর্মের কর্তা বলে মনে করে। তাহলে কর্মের কর্তা আসলে আত্মা নন, কিন্তু যারা অসংস্কৃত, মানে শাস্ত্র জ্ঞান যাদের নেই, তারা মনে করেন যে আত্মাই সবকিছু করাচ্ছেন।
এই পর্যন্ত আমরা বোধহয় পড়েছিলাম। তারপরেরটাও আলোচনা হয়েছে, यस्य न कृतो भाव बुद्धिर यस्य न लिप्यते हत्वापि न इमान लोकान हन्ति न निबध्यते ना हन्ति न निबध्यते। এই 17 নম্বর শ্লোকের যে কথা ছিল, यस्य না অহংকৃত ভাব, তার যার ভেতরে অহংকার ভাব নেই, বুদ্ধির यस्य न लिप्यते, যার বুদ্ধি লিপ্ত হয় না, মানে আসক্তিবিহীন, যার বুদ্ধি আসক্তিহীন, এইরকম যার বুদ্ধি, হাত্বাপি স ইমান লোকান না হন্তি না নিবধ্যতে, তিনি মানে যেহেতু তার ভিতরে কর্তৃত্ব নেই, অভিমান নেই, সেই জন্য তিনি সমস্ত কর্মফলের দ্বারা লিপ্ত হন না, তার কর্মফলে তিনি লিপ্ত হন না। আর এই সমস্ত বলছেন যে তিনি লোককে হত্যা করলেও তিনি কখনো পাপভাগী হন না। কেন না তার ভেতরে কর্তৃত্ব নেই। তাই এখানে যেটি বলছেন, তত্রৈবম সতি কর্তারম আত্মানম কেবলন্তু ইহা। তাহলে আত্মা, প্রথম কথায় কি বলা হলো, দুটো তফাৎ আমরা আগের দিন বলেছিলাম। 16 নম্বরে যেটা বলা হলো যে আত্মা আসলে কিছু করেন না, কিন্তু অশাস্ত্রীয় বা অশাস্ত্রজ্ঞ যারা, তারা মনে করেন আত্মাই যেন সবকিছু করাচ্ছে। পরের শ্লোকে বলছেন, যার অহংকার নেই, यस्य न অহংকৃত ভাব বুদ্ধির यस्य न লিপ্যতে, অর্থাৎ যার বুদ্ধি আসক্তিহীন, এই রকম লোক, হাত্বাপি না ইমান লোকান। তাহলে কি বলছেন, যে যিনি কাউকে যদি হত্যা করেন, এখানে বলছেন না হন্তি না নিবধ্যতে, তিনি হত্যা করছেন না, তিনি তার দ্বারা বদ্ধ হচ্ছেন না। কেন এই কথা বলছেন? এ কথা বলার তাৎপর্য হলো এইটি, যে তার ভেতরে কর্তৃত্ব নেই। তাহলে কর্তৃত্ব যদি না থাকে, তাহলে তিনি যদি কর্তা না হন, তাহলে কর্মের যে ফল তার কাছে আসবে না। সেই জন্যই এই কথাটি বলছেন। তাহলে আসলে অহংকার যুক্ত হয়ে যে কর্ম, সেই কর্মের ফল কিন্তু কর্তার কাছে আসবে। অহংকার ভিন্ন হয়ে, অহংকার থেকে মুক্ত হয়ে যে কর্ম, তার ফল তার কাছে আসবে না। এই পর্যন্তই কথা আমাদের মানে আমরা পড়েছি শ্লোক নম্বর 17। এরপরে আমরা আজকে শুরু করছি 18 নম্বর শ্লোক থেকে। এই 18 নম্বর শ্লোকে কি রয়েছে সেটি আমরা দেখব। জ্ঞানম জ্ঞেয়ম পরে জ্ঞাতা ত্রিবিধা কর্ম চোদনা কারণম কর্ম কর্তেতি ত্রিবিধা কর্ম সংগ্রহ। আগে এর অর্থ দেখার চেষ্টা করি। কি রয়েছে এর মধ্যে? জ্ঞানম জ্ঞেয়ম পরিজ্ঞাতা ত্রিবিধা কর্ম চোদনা। দেখুন কি বলছেন, জ্ঞানম জ্ঞেয়ম এবং পরিজ্ঞাতা। তাহলে জ্ঞান মানে যে বিষয়ে, মানে ইষ্ট সাধনের যে জ্ঞান, এই বিষয়টি জ্ঞান। জ্ঞেয় মানে যে জানতে হবে, জ্ঞাতব্য বিষয় জ্ঞেয়। পরিজ্ঞাতা মানে এরকম জ্ঞানের যে আশ্রয়, অর্থাৎ যিনি এটি জানবেন, তিনি হলেন পরিজ্ঞাতা। তাহলে এই যে 3 রকমের, এইটাকে বলা হচ্ছে কর্ম প্রবৃত্তির হেতু। তাহলে একজন লোক ধরুন সে একটা বাড়ি তৈরি করবে, প্রথমে তার মাথায় একটা চমৎকার আইডিয়া আসবে, নকশা আসবে, যে এটা আমাকে বানাতে হবে। এইটা হচ্ছে জ্ঞান। তাহলে যখন কোনো কিছু সৃষ্টি নির্মাণ কাজ হচ্ছে, প্রথমে তার মাথায় একটা আইডিয়া, ধারণা এলো, এই নকশাটা তার ভেতরে যখন এলো, এটাকে বলছে জ্ঞান। এবারে তিনি জানেন কেমন করে
বাড়িটা দেখতে হবে, তার একটা ধারণা তার ভেতরে কিন্তু তৈরি হয়েছে। এই জিনিসটি হচ্ছে জ্ঞেয়। তারপরে তিনি নিজেই যখন এই যে জিনিসটি করবেন, তাহলে এর কর্তাটাকে আশ্রয়, যাকে আশ্রয় করে এটা হবে, কারণ তিনি নিজেই তো এই জিনিসটি প্ল্যান করছেন, তাহলে সেটি তিনি করতে চান, ফলে তিনি হচ্ছেন পরিজ্ঞাতা। এই তিনটি জিনিস মিলেই তবে একটা কর্ম বাড়ি তৈরি হবে। এই জন্যই বলছেন যে তাহলে তীব্র ইচ্ছা বা প্রেরণা, এইটি হচ্ছে কর্মচোদনা, মানে মনের ইচ্ছা। তাহলে অর্থাৎ যখন কোনো কর্ম পরিপূর্ণভাবে হবে, তার ভেতরে জ্ঞান, জ্ঞেয় এবং পরিজ্ঞাতা, এই তিনটি জিনিস থাকতে হবে। অর্থাৎ যখন কেউ বাড়ি বানাচ্ছেন, তার বাড়িটা সম্বন্ধে ধারণা, তার একটা নকশা, তার একটা পরিকল্পনা, যেটা এইভাবে হবে, এবং যিনি পরিকল্পনা করছেন, এই তিনটি অবশ্যই থাকতে হবে কোনো কর্ম সম্পাদনের জন্য। তাই বলছেন ত্রিবিধা কর্ম চোদনা, অর্থাৎ এই মনের ইচ্ছে যেটা তিনি করতে চান, সেই ইচ্ছে পূরণের জন্য কিন্তু এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই দরকার। এবার দেখো পরের লাইনে বলছেন কারণম কর্ম কর্তেতি ত্রিবিধা কর্ম সংগ্রহ। কারণম কর্ম কর্তেতি, তার মানে কি? তাহলে এই পর্যন্ত আমরা বুঝলাম। পরে বলছেন কারণম, কারণ হচ্ছে ইন্দ্রিয়, মন, বুদ্ধি। এই কারণম কর্ম কর্তেতি মানে কর্তা, ইতি ত্রিবিধম তিন রকম কর্ম সংগ্রহ, মানে এইগুলো হচ্ছে ক্রিয়ার আশ্রয়। কর্ম সংগ্রহ মানে আসলে কাজটাকে বাস্তব রূপায়ণ করবার জন্য। তাহলে একটি কাজের বাস্তবে তাকে যখন আমরা সেটা করব, তার জন্য আরো কি চাই? ধরুন ইট চাই, বালি চাই, সিমেন্ট চাই, কোদাল চাই, শ্রমিক চাই। আমরা যদি বাড়ি বানানোর কথা ভাবি, তাহলে এই জিনিসটি লাগবে। তারপর সেটা কি করবেন? একটা ভিত তৈরি করবে, একটা দেওয়াল দেবে, এরকম করে একটা কর্ম হবে। তারপর তিনি কি করবেন না, এই কার বাড়ি হলো? এটা অমুক লোকের বাড়ি হলো, অর্থাৎ সেখানেও কর্তা থাকছে। তাই জন্য বলছেন করণম কর্ম কর্তেতি ত্রিবিধা কর্ম সংগ্রহ। তার মানে যখন এটাকে বাস্তব রূপায়ণ দেওয়া হবে, অর্থাৎ দুটো ফেজ দেখুন। একটা হচ্ছে জ্ঞানম জ্ঞেয়ম পরিজ্ঞাতা ত্রিবিধা কর্ম চোদনা, মানে যখন সেটা ইচ্ছা হিসেবে রয়েছে, তাহলে যখন সেই কর্মটাকে আমরা ইচ্ছে হিসেবে করছি, তাহলে এই ইচ্ছের জন্য তিনটে জিনিস অবশ্যই দরকার। একজন তো ইচ্ছে করবেন যে আমি এই বাড়িটা এরকম বানাতে চাই। এবার আপনি একজন কাছে গেলেন যিনি এটা সম্বন্ধে ধারণা পোষণ করেন। এই পোর্শনটা হলো নলেজ, জ্ঞান। তাহলে এটা জানেন। দেখুন তিনটে জিনিস বলছেন, কর্মচোদনা, জ্ঞানম জ্ঞেয়ম পরিজ্ঞাতম। তাহলে তার ভেতরে বাড়ি সম্বন্ধে একটা জ্ঞান রয়েছে। সেই বাড়িটি কিভাবে তিনি করবেন, তার টোটাল প্রোগ্রাম, টোটাল প্ল্যানিং, এটা হচ্ছে জ্ঞেয়। কারণ তার ভেতরে এটা রয়েছে, তিনি মাথার ভেতরে এই জিনিসটিকে জানেন, সেইটি হচ্ছে জ্ঞেয়। তারপরে হচ্ছে পরিজ্ঞাতা। পরিজ্ঞাতা মানে যিনি এই কর্মকে সম্পন্ন করবেন, তিনি হচ্ছেন পরিজ্ঞাতা বা কর্তা। এটাকে তিনি জানেন। তার মানে এই জিনিসটি যখন সম্পন্ন হবে, তার পরিপূর্ণ আইডিয়া তার কাছে থাকতে হবে। যে না আমি কিছু জানি না, কি হবে, তা তো হবে না। আপনাকে জানতে হবে যে আপনি এই জিনিসটি করবেন, তার সম্বন্ধে স্পষ্ট ধারণা থাকবে, এবং যিনি এটা করবেন তারও স্পষ্ট ধারণা থাকতে হবে। এইটা গেল জ্ঞান, জ্ঞাতা, পরিজ্ঞাতা, জ্ঞেয় পরিজ্ঞাতা। তাহলে জ্ঞান, জ্ঞাতা এবং পরিজ্ঞাতা এবং জ্ঞেয়, তাহলে এই জিনিসগুলো তার কাছে পরিষ্কার হয়ে গেল। এইটাকে কি বলা হচ্ছে? কর্মচোদনা, মানে কর্মের ইচ্ছা। কর্মটা নয়, এটা হলো কেবল একটা ইচ্ছা, মানে একটা মানসিক ব্যাপার। মনে মনে আপনি একটা প্ল্যান করেছেন, তার জন্য আপনি একটা ইঞ্জিনিয়ার কাছে গিয়েছেন, সেই ইঞ্জিনিয়ার আপনাকে একটা আইডিয়া দিয়েছে,
যে এইটা করতে পারেন, এই দিকে ঘর রাখবেন, ওই দিকে জানালা রাখবেন, ওই দিকে রান্নাঘর করবেন, ইত্যাদি ইত্যাদি আপনার কাছে একটা ক্লিয়ার ধারণা করে দিয়েছে। এরপরে এই যে ধারণাগুলো আপনার কাছে পরিষ্কার হয়েছে, তার দ্বারা আপনার ভেতরে সংকল্প হলো যে না, ঠিক আমি একটা বাড়ি করতে রাজি আছি। এই অংশটাকে আমরা বলবো পরিজ্ঞাতা। তাহলে জ্ঞান জ্ঞেয় জ্ঞাতা, জ্ঞান জ্ঞেয় জ্ঞাতা, তার মানে যেই জিনিসটি জ্ঞেয় মানে জানতে হবে, জ্ঞান পোষণ যেটা জানবার আমরা প্ল্যান করছি, আর যিনি এটাকে কর্তা তাকে বলা হয় পরিজ্ঞাতা। জ্ঞাতা মানে যিনি জানেন। তাহলে যিনি জানেন, যা জানেন, হ্যাঁ, আর যে বিষয়ে জানেন হলো, তাহলে যিনি জানেন, যা জানেন, যা জানেন মানে জ্ঞান, যে বিষয়টাকে তিনি জানেন, জ্ঞেয় মানে জানতে হবে, এখানে জ্ঞেয় পোষণ এটাই। তাহলে জ্ঞান জ্ঞেয় এবং জ্ঞাতা মানে পরিজ্ঞাতা। এই পুরো জিনিসটি যখন আপনার কাছে চক আউট হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল, জানা হয়ে গেল, এই অংশটাকে বলা হবে কর্মচোদনা, মানে ইচ্ছে। এই একটা প্ল্যানিং আপনার কাছে কনফার্ম। এর পরের স্টেটটা হচ্ছে এটাকে করতে হবে, মানে সেটাকে বাস্তবায়ন করতে হবে। এই বাস্তবায়নের জন্যও তিনটি বিষয় দরকার। দেখুন, ওপরে বলা হচ্ছে পরিজ্ঞাতা ত্রিবিধা, তারপরে কর্মসংগ্রহ ত্রিবিধা। কি ত্রিবিধ? করণম কর্ম কর্তা ইতি। তাহলে এখানে করণম, করণম মানে হচ্ছে ইনস্ট্রুমেন্ট, যার দ্বারা এটা করাবেন, কর্ম এবং কর্তা। তাহলে যে জিনিসটি আপনি মানে যে উপকরণ, করণ মানে উপকরণ, তাহলে যে জিনিসগুলো দিয়ে আপনি এটা করাবেন। কি করাবেন? আপনি আপনি ইট চাই, বালি চাই, সিমেন্ট চাই, কোদাল চাই, ইত্যাদি ইত্যাদি, শ্রমিক চাই, এসবই হলো কিন্তু আপনার মানে করণ এর আন্ডারে। তাহলে দেখুন করণম, তার পরের অংশটা হচ্ছে কর্ম। তার মানে কি করতে হবে? সেখানে ভিত খুঁড়বে, দেওয়াল দেবে, ইট গাঁথবে, এইসব কাজগুলো তো করতে হবে। এই অংশটাকে আমরা বলছি কর্ম। তাহলে একটা হলো করণম, তারপরে হলো কর্ম, তারপরে হলো কর্তা। কর্তা মানে যিনি মানে পুরো জিনিসটাকে দেখছেন। কর্মটাকে সম্পন্ন করবার জন্য দেখুন মালিক রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, দিয়ে এই বাড়িটা করো, এই করো, ওই করো, তিনি বলছেন তোমরা কেন কাজ করছো না? এই হচ্ছে কর্তা। দেখুন, তাহলে আমরা এক্সাম্পল নিয়ে বোঝার চেষ্টা করছি যে কোনো কর্ম সম্পাদনের জন্য ছটি জিনিস দরকার। সেই জন্যেই একটাকে বলা হচ্ছে কর্মচোদনা, আরেকটি বলছে কর্ম সংগ্রহ। তাহলে সংগ্রহ মানে আসলে প্র্যাকটিক্যালি কাজটা করা, আর চোদনা কথার অর্থ হচ্ছে যেটি প্রেরিত করে, মানে মেন্টালি মনের একটা ইচ্ছা। আপনি প্রথমে একটা জিনিস করবার জন্য মনে মনেই তো স্থির করেন, যা কিছু করেন তার পূর্বে কিন্তু মনেই সেটাকে সংকল্প করেন। এই যে মনের সংকল্প অংশটি, সেটিও কিন্তু তিন ধরনের। অর্থাৎ যে জিনিসটি সম্পর্কে আপনার কাছে পরিষ্কার ধারণা নেই, সেটা আপনি করবেন কি করে? তাই জন্য বলা হচ্ছে যে কর্ম আগে মানসিক স্তরে হতে গেলে জ্ঞান জ্ঞেয় জ্ঞাতা পরিজ্ঞাতা, এই তিনটি জিনিস আপনার কাছে পরিষ্কার হতে হবে। ওই যে আপনি জানেন না, কি করে করবেন? ঠিক আছে, আপনি কারোর থেকে তো জানুন। তাহলে জেনে যখন আপনি জিনিসটা বুঝেছেন, তারপরে আপনি একদম কনফার্ম যে হ্যাঁ আমি এই কাজটা করতে চাই। আর কর্মসংগ্রহ কথার অর্থ হচ্ছে, আমরা একটু আগে বললাম যে যখন সেটার বাস্তব রূপায়ণ। তাহলে একটা হলো মানসিক ইচ্ছা, আর দ্বিতীয়টি হলো বাস্তব রূপায়ণ। কোন অংশটিকে বাস্তব রূপায়ণ বলবো? কর্ম সংগ্রহ। কর্ম সংগ্রহ কথাটা হচ্ছে বাস্তব রূপায়ণ, যখন সেটিকে আমরা কাজে পরিণত করছি। তাহলে একটা হলো প্ল্যানিং, মানসিক ইচ্ছা, আর একটা হলো কর্ম সম্পাদন করা। দেখুন, তাহলে যখন দুটো জিনিসের মধ্যে কর্ম সংগ্রহ, কর্মচোদনা, এর ভেতরেও তিনটি করে পাঠ বলা হচ্ছে। তাহলে কি রকম?
না, একটি হলো জ্ঞানম জ্ঞেয়ম পরিজ্ঞাতা। জ্ঞানম মানে প্রথম আপনার ভেতরে একটা ইচ্ছে হলো, একটা বাড়ি বানানো দরকার, এর জন্য আপনি একজনের কাছে গেলেন, তিনি আপনাকে গুড আইডিয়াগুলো দিচ্ছেন যে এইটা একটা করতে পারেন, এটা করবেন, এটা জানুন। তাহলে জ্ঞেয় পরিজ্ঞাতা মানে যখন এই টোটাল নলেজটা আপনার ভেতরে এলো, আপনার কাছে কিন্তু মেন্টালি ক্লিয়ার হয়ে গেলেন যে হ্যাঁ এইটা আমি বানাতে পারি, এই জিনিসগুলো আমি করতে পারি। আপনি তখন স্থির সংকল্প করলেন যে আমি এটা করব। এই যে আপনি করবেন এই হলো পরিজ্ঞাতা, নোয়িং এভরিথিং। আপনি সমস্ত পয়েন্টগুলো জেনেছেন, কিভাবে করতে হয় ইত্যাদি ইত্যাদি। মানে একটা হলো মেন্টাল পার্ট আর একটা হলো ফিজিক্যাল পার্ট, এই দুটো জিনিস। তাহলে মেন্টাল পার্টটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে, আর ফিজিক্যাল পার্টটাকেও 3 ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ যখন সেটাকে প্র্যাকটিক্যালি করা হচ্ছে, তার ভেতরেও 3টে জিনিস থাকতে হবে। কর্তা তো সর্বত্রই থাকবে, ওখানে কর্তার নাম হচ্ছে পরিজ্ঞাতা, মানে তিনি জেনেছেন। তার কাছে জেনেছেন মানে তিনি মানে ধারণা পরিপূর্ণভাবে করেছেন। একটা বাড়ি এরকম ভাবে, যেহেতু আমরা বাড়ির উপর বলছি, সেই জিনিস অর্থাৎ যে কোনো কাজ এটা তার কাছে ক্লিয়ার হতে হবে যে হ্যাঁ আচ্ছা এটা এই ধরনের, এটা এইভাবে করতে হয়, এটা করলে এই হয়। এই পুরো জিনিসটা তার কাছে কিন্তু ক্লিয়ার হতে হবে। তারপরে তিনি কি করবেন না, এই কাজের জন্য প্রয়োজনীয় উপাদান উপকরণ কি কি এটা তিনি সংগ্রহ করবেন। তারপরে সেটাকে তিনি বাস্তব রূপায়ণে মানে লেগে যাবেন। এবং সরাসরি তখন কর্ম একটা ব্যাপার, অর্থাৎ করণম, কর্মকর্তা। সেখানে 3টি জিনিস থাকবে। একটি হচ্ছে করণ, ইনস্ট্রুমেন্ট, উপকরণ, এগুলোকে সংগ্রহ করা। সেখানে লোকও থাকতে পারে যিনি করবেন। তারপরে তিনি কি এগুলোকে জোগাড় করার পরে বসে থাকবেন, তিনি কর্মটা করবেন। তারপরে যিনি কর্তা তিনি এগুলোকে তদারকি করছেন, দেখছেন, তবেই আপনার একটা বাড়ি তৈরি হবে। তাহলে যে কোনো কর্ম সম্পাদনের জন্য এই দুটো পয়েন্ট, আবার তার ভেতরে 3টে করে ভাগ, এইটা কিন্তু অবশ্যই হবে। তাই জন্যে 18 নম্বর শ্লোকে এটা বলছেন, জ্ঞানম জ্ঞেয়ম পরিজ্ঞাতা ত্রিবিধা কর্ম চোদনা করণম কর্ম কর্তেতি ত্রিবিধা কর্ম সংগ্রহ। আশা করছি আমরা বুঝতে পারলাম যে এই শ্লোকে আসলে কি বলা হয়েছে। জ্ঞান জ্ঞেয় পরিজ্ঞাতা এই 3টি কর্ম চোদনা অর্থাৎ কর্ম প্রবর্তক বা কর্ম প্রবৃত্তির হেতু, করণ কর্ম এবং কর্তা এই 3টি কর্ম সংগ্রহ মানে ক্রিয়ার আশ্রয়। এতে এই বোঝাচ্ছে যে আত্মা কোনো কর্মের প্রবর্তক বা আশ্রয় নয়, তিনি নির্বিকার। তাহলে যে কর্ম সম্পন্ন করা হচ্ছে এর এই দুটো দিককে দেখানো হলো। তার মানে কর্ম করবার জন্য একটা হলো আপনার মানসিক ব্যাপার, আর একটা হলো প্র্যাকটিক্যালি কাজটা করা। এই দুটো পয়েন্টের ভেতরে কোথাও আত্মা নেই, এই কথাটি স্পষ্ট করবার জন্য এই শ্লোকটি বলা হচ্ছে। কারণ আগেই বলা হয়েছে যে আত্মা কিন্তু অসঙ্গ, আত্মা কিন্তু কর্ম করেন না। তাহলে তিনি যে অসঙ্গ থাকেন, তিনি যে কর্ম করেন না, তার প্রমাণ কি করে বুঝবো? তাহলে আমি যখন কাজ করি তিনিই তো করছেন, আমরা তো এটা বলি ভগবানই সব করছেন, কিন্তু আসলে ভগবান করছেন না। তাহলে কে করছেন? বলছেন তুমি করছো। জ্ঞানম জ্ঞেয়ম পরিজ্ঞাতা ত্রিবিধা কর্মচোদনা। তোমার ভেতরে একটা প্ল্যানিং হলো, তুমি এই করছে, ভালো মন্দ যাই হোক না কেন, টোটাল প্ল্যানিংটা তোমার ভেতরে হয়েছে, আমি এটা করব, আচ্ছা এটা করতে গেলে এইভাবে করতে হবে, ওইভাবে করতে হবে। তারপরে এই পুরো যে জিনিসটা এটা আপনার ভেতরে হয়েছে। আপনি ঠিক করেছেন একটা জায়গা থেকে একটা জায়গায় যাবেন, কিভাবে যেতে হবে, আচ্ছা এইভাবে যাব, তারপরে এই গাড়ি ধরবো, তারপরে ওখান থেকে এটা ধরে ওখানে আমি পৌঁছে যাব। এই যে যাব, এখনো যাচ্ছি না, এই জিনিসটিকেই আমরা বলছি কর্মচোদনা। তাহলে কর্ম করবার জন্য যার আশ্রয়ে কর্ম হবে, অর্থাৎ যিনি কর্তা তিনি তো আশ্রয়, তাহলে তাকে দিয়ে যে কর্মটি সম্পন্ন হবে
তিনি কিন্তু মানসিকভাবে একটা প্ল্যানিং করেছেন যে আমি এটা করব, তারপর ওখান থেকে এইটা যাব। দেখুন, এই জিনিসটি যদি তার কাছে ক্লিয়ার না থাকে, সে কাজ করতে পারবে না, তাই না? তাহলে যে কোনো কাজ করবার আগে তার মানসিক একটা ব্যাপার তাকে কিন্তু পরিষ্কার হতে হবে, এই জিনিসটি এখানে বলছেন। তাহলে এই কর্ম সম্পন্ন করবার জন্য যে পরিজ্ঞাতা, পরিজ্ঞাতা মানে যার আশ্রয়ে জিনিসটি হচ্ছে, তো আপনি আসবেন, তো আপনি ঠিক করেছেন, আচ্ছা ওখান থেকে গিয়ে এত নম্বর বাস ধরবো, কি ওখান থেকে এইটা ধরবো, সেখান থেকে আমি আমি টোটো ধরবো, এই সব প্ল্যান কে করেছে? আপনি করেছেন। তাহলে এই জিনিসটিকে বলা হবে পরিজ্ঞাতা, মানে যার আশ্রয়ে টোটাল প্ল্যানিংটা হয়েছে। এইবারে আপনি প্ল্যানিংটা করেই কি কাজটা শেষ হলো? তা হলো না। তাহলে কাজের একটা হলো মেন্টাল দিক, আর একটা হলো তার ফিজিক্যাল দিক। ফিজিক্যাল দিকটা কি না, এটা ঠিক মতন হবে কি না। আপনি রাস্তা থেকে বেরোলেন, হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল, রাস্তা বন্ধ, আর যেতে দেবে না, আপনি বাড়ি ফিরে চলে গেলেন, এটা হতে পারে। তারপরে আপনি ঠিক করবেন, না আমি তো বাড়ি যাব না, আমি আবার ওখানে ঢুকবো, আমি আবার এটা কি হয় করবো, করে আপনি আবার ওখানে গেলেন, তারপরে আরেকটা কিছু ধরলেন, এরা চলে গেলেন। এটা কি করে হলো? তার মানে টোটাল জিনিসটার জন্য আপনার প্ল্যানিংটা যখন ঠিকঠাক ছিল, তখন আপনি দেখলেন যে এটা করতে গেলে এই এই আমার ইনস্ট্রুমেন্ট লাগবে, দ্যাট ইজ কল কারণম। তাহলে কারণম কর্ম। আপনি একটা গাড়ি ধরে যাবেন, গাড়িটাকে এবারে আপনি ধরলেন যে হ্যাঁ এই গাড়িটাই ধরব, গাড়িটা এখানে হচ্ছে করণম, ইনস্ট্রুমেন্ট, এটা আপনাকে সাহায্য করছে। তারপরে আপনি ওটাকে ধরে একটা নির্দিষ্ট জায়গায় এলেন, এটা হলো কর্ম। ওইটা ধরে আপনি এখানে এলেন। আর কি কর্তা? কে এলো? না আপনি এলেন, তাহলে আপনি হলেন কর্তা। তাহলে কর্তা, কর্ম, করণ, এই তিনটে পোর্শন না হলে কোনো প্র্যাকটিক্যাল কর্ম হবে না। পরিষ্কার হয়েছে না? দেখুন, এই জিনিসটাই শুধু বলছেন, আর কিছু বলছেন। তাহলে যেখানে কোনো কর্ম সম্পাদন করবার জন্যে, সোজা কথা, যদি আপনি এই তিনটে ভাগ মনেও না রাখতে পারেন, সোজা কথা হলো যে কোনো কাজ করবার জন্য একটা হলো মানসিক দিক, আর একটা হলো তার প্র্যাকটিক্যাল দিক, বাস্তবে কাজটা করা। যখন আপনি এটা প্ল্যান করছেন, যা কিছু করুন না কেন, সবই তো আপনার মনেই আগে আসতে হবে। আপনি 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 এটা বই পড়লেন, সেটাও আপনার মনে আসতে হবে। আপনি কোথাও যাবেন, সেটাও আপনার মনে আসতে হবে। যা কিছু করবেন সবই আসলে কিন্তু আপনার মনে একটা প্ল্যানিং আসবে। এবং শুধু মনে প্ল্যানিং আসলেও তো হবে না, এটাকে বাস্তবে রূপ দিতে হবে। যখনই আপনি বাস্তবে রূপ দেবেন, সেই অংশটাকে আমরা বলছি কর্ম সংগ্রহ। আর যখন আপনি মানসিকভাবে প্রস্তুত, কি করে প্রস্তুত হবেন? দেখুন, মানসিকভাবে প্রস্তুত হতে গেলেও আপনাকে দুটো জিনিস তো জানতেই হবে। কি? জ্ঞান, জ্ঞেয়। আপনি তো পরিজ্ঞাতা, আশ্রয় তো আপনাকে। আপনি এখানে পরিজ্ঞাতা বলা হচ্ছে, আর এখানে কর্তা বলা হচ্ছে। কেন বলা হচ্ছে? ডিফারেন্সটা বুঝুন। একটি হচ্ছে নলেজ, জানা, আর একটা হলো করা। আপনি তথ্য সংগ্রহ করে কেবল জেনেছেন, এখনো কাজটা করেননি, কিন্তু সেই জন্যে দুটো শব্দ বদলে গেল। আপনি কেবল জেনেছেন, তথ্য নিয়েছেন, ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলেছেন, সে আপনাকে বলেছে হ্যাঁ হবে, আপনি করতে পারেন, মিউনিসিপ্যালিটি আপনাকে স্যাংশন দিয়ে দেবে, ইত্যাদি ইত্যাদি। আপনি এই টোটাল নলেজটা আপনি পেয়ে গেছেন। তাহলে যে জিনিসটি জানতে হবে, যা আপনি জানেন, এই পোর্শনটা হলো এই নলেজের পোর্শন। সেখানে জ্ঞান, জ্ঞেয়, জ্ঞাতা, পরিজ্ঞাতা। সো তার মানে টোটালি, পরিমাণে এখানে টোটালি, হ্যাঁ, সমান্তা, পরিসমান্তা। তাহলে টোটাল নলেজটা আপনার ভিতরে রয়েছে। এই টোটাল নলেজ যখন আপনার ভেতরে জানা হয়ে গেল, এরপরে আপনি করছেন, তাই না? যখন রান্না করবেন, আপনি ঠিক করেছেন কি করবেন, না আজকে ডাল বানাবেন, কথার কথা বলছেন। তাহলে এই ডাল বানাবেন জিনিসটা আপনার মাথায় তো আসতে হবে যে আমি আজকে ডাল বানাবো। আর ঠিক আছে, আমি এটা দিয়ে হয়ে গেল। তার মানে ডাল জিনিসটা কি আপনি জানেন, কি করে বানাতে হবে। এই টোটাল প্রসেসটা যদি না জানা থাকে, আপনি কোথাও থেকে ইউটিউব থেকে জেনে নিলেন, তাহলে এটা হলো। এখন আপনি কিন্তু বানাচ্ছেন না, আপনার পুরো জিনিসটা কমপ্লিট হলো নলেজ পোর্শন দিয়ে। আপনি কনফার্ম হলেন যে হ্যাঁ ঠিক আছে, এটা আমি করতে পারবো। এরপরে আপনি সত্যি সত্যি বানাতে শুরু করলেন।
তখন আপনি কি বলছেন, না এটা করতে হবে, তারপরে এটা দিতে হবে, তারপর ওইটা দেবো। এই যে ক্রিয়া, এটা হলো কর্ম সম্পন্ন হলো। কে করছে? কর্তা আমি করছি। তাহলে আগে একটা মানসিক ব্যাপার, পরেরটা হলো সত্যি সত্যি কর্ম। এই যে দুটো জিনিস, এর দ্বারাই কর্ম সম্পন্ন হচ্ছে। তাহলে যে কোনো কর্মক্ষেত্রে একটি মানসিক দিক আর একটি তার প্র্যাকটিক্যাল দিক। এর যে জায়গা, অর্থাৎ তিনটি করে যে বিষয়, এর বাইরে আর কোনো বিষয় নেই। তাই বলছেন যে তাহলে তুমি কর্তা যে কর্ম করছে বলে, মানে আত্মা যে কর্ম করছে বলে আমরা বলি, এটা যথার্থ নয়। আত্মা কর্ম করবেন কেন? কারণ ইনস্ট্রুমেন্ট কোনগুলো? ইন্দ্রিয়। দেখুন, সেই ইন্দ্রিয়ই কর্ম করছে, তাই না? সেই জন্যে এই শ্লোকটি এখানে বলা হয়েছে। আশা করি শ্লোকের অর্থ আমরা বুঝতে পেরেছি, যে যে এখানে কি বলেছে, কেন বলেছে। এই জন্য বললেন যে আত্মা যেহেতু অসঙ্গ, সেই কথাটি বোঝানোর জন্যই এখানে বলছেন যে তাহলে একটা কাজ যখন সম্পন্ন হয়, কি করে কাজটা সম্পন্ন হয় সেটা তো বলো। তখনই বলছেন একটা হলো তার মানসিক দিক, আর একটা হলো কাজটাকে করার দিক। মানসিক দিকটিকে আমরা তিনটে পোর্শনে ভাগ করছি। দেখুন, আর কিছু না, তিনটে পোর্শনে মানে এটা কিন্তু জ্ঞানের পোর্শন। মানে আপনি একটা ধারণা রেখেছেন, একটা বাড়ি বানাবেন। আমরা যদি ওই বাড়ির এক্সাম্পলটাতে আসছি, যে বাড়ি বানাবেন মানে একটা প্ল্যানিং আপনার মাথায় এসেছে। তারপরে আপনি একজন ইঞ্জিনিয়ারের কাছে গিয়ে টোটাল একটা প্ল্যানিং ট্রেনিং, মানে আপনাকে এটা জানতে হবে। আপনার কাছে সব নলেজ কিন্তু নেই, যে না আমি এটা জানতে চাই, এটা হবে কিনা, এই দিক দিয়ে এটা রাখবো, সেটা হবে কিনা, ছাদ দেবো, সেটা হবে কিনা, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত নলেজ যখন আপনার কাছে হলো, তারপরে আপনি হচ্ছেন পরিজ্ঞাতা। আপনি জেনে নিলেন যে হ্যাঁ, এটা করে আমি এটা করতে পারবো। এই পোর্শনটি হচ্ছে মানসিক পোর্শন। অর্থাৎ এখানে মনে মনে আপনি একটা পরিকল্পনা করে জিনিসটিকে স্থির করেছেন। তারপরে এটাকে প্র্যাকটিক্যালি করা। প্র্যাকটিক্যালি করার জন্য যেটা করণম, কর্তা কর্ম। করণম মানে হচ্ছে এখানে সব উপকরণ যা যা লাগবে, তার সঙ্গে ইনস্ট্রুমেন্ট, শ্রমিক আদি, এসবগুলোকে আমরা করণম বলছি, উপকরণ। তাহলে এই সব উপকরণগুলো লাগবে। তারপরে লাগবে কর্ম, মানে অ্যাসা শুধু তোটা হবে না, ইট কাঠ পাথর বালি কিনলেই তো হবে না, সেগুলোকে করতে হবে। হ্যাঁ, করা মানে ওখানে গর্ত খুললো, তারপরে ইটের পর ইট সাজালো, সিমেন্ট দিয়ে যুক্ত করলো, ইত্যাদি ইত্যাদি। তারপরে এগুলোকে কি করছেন আপনি? একদিন গৃহপ্রবেশ করবেন, ঘরে ঢুকবেন, বলে আপনি সব দেখে এবারে ঘরে ঢুকে পড়ছেন। কে ঘরে ঢুকছে? আপনি, আপনার জন্যই হচ্ছে। তাহলে আপনি কর্ম সম্পাদনের জন্য এবার ভাবুন, এই যে মানসিক দিক অথবা প্র্যাকটিক্যালি যে দিকগুলো, এইখানে বলছেন যে এখানে আত্মার মানে ভূমিকা কোথায়। হ্যাঁ, এইটাই বলছে যে তাহলে আত্মার ভূমিকা এখানে নেই। কথার তাৎপর্য হলো যে আত্মা অসঙ্গভাবে তিনি কিন্তু এই কাজগুলো করছেন, এইটাই। অর্থাৎ তাকে ইনভলভ হতে হচ্ছে না। তিনি না থাকলে এগুলো হবে না, একথা ঠিক, কিন্তু তিনি কোথাও এগুলো সম্পন্ন করছেন এটা নয়। যেমন আমরা আগে উপমা দিয়েছি, আগুন না হলে রন্ধন ক্রিয়া হবে না, কিন্তু আগুন সরাসরি কাজ করছে, রান্না করছে, তা তো বলা যায় না। আগুন ছাড়া রান্না হবে না, একথা ঠিক, কিন্তু আগুন রান্না করছে না। হ্যাঁ, যে আগুন ইনভলভ করে রান্নাটা করে দিয়ে নামিয়ে দিয়ে চলে গেল, তা তো করছে। সে জানেই না কি রান্না হয়েছে, সে জানে। আগুনকে আপনি জিজ্ঞাসা করুন, আজকে এত সময় জ্বললে তুমি কি করেছো, তুমি জানো? যে না, আমি কিছু জানি। এইটাই হচ্ছে ব্যাপার। দেখুন, আগুন ছাড়া আবার হবে না, আগুন ছাড়া রান্না হবে না, অথচ আগুন এগুলো কিছু জানে, অসম্ভব। এবারে 19 নম্বরে যেতে পারি, চলো 19 নম্বরে যাই। কি বলছেন 19 নম্বর শ্লোক? জ্ঞানম কর্ম চ কর্তা চ
ত্রিধৈব গুণভেদতঃ प्रोच्यते गुणसंख्याने यथावत् शृणुतान्यपि यथावत् शृणुतान्यपि। তাহলে বলছেন এখানে গুণ সংখ্যানে মানে সাংখ্য শাস্ত্রে, সাংখ্য একটি 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 দর্শন, সেই সংখ্যানে গুণ সংখ্যানে সাংখ্য শাস্ত্রে জ্ঞানম কর্ম চ কর্ম কর্তা চ গুণভেদতা ত্রিধা এব প্রচ্যতে। তাহলে গুণভেদতা অর্থাৎ গুণ ভেদ এর জন্য জ্ঞানম কর্ম কর্তা চ তিন ভাগে এটাকে বিভক্ত করা যায়। ত্রিধা এব প্রচ্যতে তানি আপি যথাবৎ শৃণু। আমি সেই জিনিসটি যথাবৎ মানে যথার্থ রূপে বলছি, তুমি শ্রবণ করো। অর্থাৎ সাংখ্য দর্শন মতে জ্ঞান কর্ম কর্তা সত্তাদি গুণ ভেদে তিন প্রকার বলা হয়েছে। সেই সমস্ত অর্থাৎ তিন গুণ ভেদে কি হবে সেটা যথাযথ আমি বলছি, তুমি শোনো। তাহলে 19 নম্বর শ্লোকে কি বলা হবে সেটা বলছে, কি বিষয় সেটা বলেননি এখনো, কিন্তু সেই জন্য বলছেন যে জ্ঞানম জ্ঞেয়ম চ কর্তা ত্রিধৈব গুণভেদতঃ। গুণ ভেদে এটা আবার তিন রকমের। কি কি? জ্ঞান কর্তা এবং কর্ম, এই তিনটি মানে সত্য রজ তম অনুযায়ী তিন প্রকারের হবে। সেইটি বলছেন এখানে যে এটা তিন ধরনের আসলে ব্যাপার। জ্ঞান কর্ম এবং কর্তা, এটা গুণভেদত ত্রিধৈব প্রচ্যতে গুণ সংখ্যানে। সংখ্যানে মানে যেখানে সাংখ্য যোগে সাংখ্য দর্শনে এটি বলা হয়েছে। যথাবৎ তৎ শৃণু, কি বলা হয়েছে সেইটা এখন বলবো, তুমি ভালো করে শোনো। এর পরের শ্লোকে সেটি বলবে। তাহলে 20 নম্বর শ্লোকে কি বললেন না, সাংখ্য দর্শনে জ্ঞানম কর্ম কর্তা চ। তাহলে জ্ঞান কর্ম এবং কর্তা গুণভেদতা ত্রিধা। গুণভেদতা ত্রিধা, গুণ ভেদে এটি তিন ভাগে বিভক্ত। আবার মানে দেখুন, যদি একটি কাজ, কোনো একটি কাজ ধরুন 3 জন লোক এসে দেখছে, কোনো একটি কাজ 3 জন লোক এসে দেখছে। একটি লোকের চোখে সবুজ রঙের চশমা রয়েছে, একটি লোকের চোখে সবুজ রঙের চশমা রয়েছে। সে চারদিকটা কি দেখছে? শান্ত এবং সবুজ দেখছে, সুন্দর দেখছে, সবুজ রঙের ভেতর দিয়ে সে দেখছে, বেশ সুন্দর দেখতে পাচ্ছে। আবার দ্বিতীয় যে লোকটি, সে ধরুন লাল রঙের চশমা পরে রয়েছে, তো সে তখন কি দেখছে? সব কিছুতে একটা একটা উগ্র লাল, এটা এটা চঞ্চল ভাব, হ্যাঁ, এইসব জিনিসগুলো দেখছে। এবং তার ভেতরে কেবল নিজের লাভের জিনিসটা সে খুঁজে পাচ্ছে, লাল রং দিয়ে এরকম একটা রকম দেখতে পাচ্ছে। আবার যে তৃতীয় রং মানে তৃতীয় লোক, সে দেখুন কালো রঙের চশমা পরে আছে, তো সে কি দেখছে? চারদিকে ধোঁয়া দেখছে, অন্ধকার দেখছে, তাই না? ফলে এই যে তিনটি চশমা দিয়ে একটি কর্মকে 3 জন দেখছে, তার ফলে 3 রকম দেখা হচ্ছে। বোঝা যাচ্ছে না? তাহলে একজন দেখুন সবুজ একটা চশমা পরে গিয়েছে, সে চারদিকটা সবুজ দেখছে, শান্ত দেখছে। একজন লাল রঙের চশমা পরে গিয়েছে, সে চারদিকটা উগ্র অবস্থা দেখছে, হ্যাঁ, ভীষণ ছটপটে চঞ্চল অবস্থা দেখছে, লাল দেখতে পাচ্ছে।
আর একজন কালো রঙের চশমা পরে গিয়েছে। সে কি দেখছে? চারিদিকে ধোঁয়া আর অন্ধকার দেখছে। তার মানে কি? এই তিনটে চশমা আসলে তিনটে সত্য, রজ, তম। প্রথমটিকে বলা হবে সত্য, লাল মানে সেটা হবে রজ, আর অন্ধকার যেটা সেটা হচ্ছে তম। তাহলে এই তিনটে জিনিসের ভেতর দিয়ে যখন কেউ জগৎকে দেখছে, তখন তিন রকম ভাবে দেখছে। সেটি বলা হচ্ছে যে জগৎ এক হলেও মানুষের ভেতরে থাকা গুণের চশমা দিয়ে জগৎটাকে সে আলাদা রকম ভাবে দেখছে। সেই কথাটাই এখানে বলছেন যে জ্ঞানম কর্ম চ কর্তা চ ত্রিধৈব গুণভেদতঃ। তাহলে এই জিনিসটিকে তিন ভাগেই দেখা হচ্ছে, জ্ঞান, কর্ম এবং কর্তা। গুণভেদত্র ত্রিধৈব, ত্রিধা প্রচ্যতে গুণসংখ্যানে যথাবৎ শৃণুতান্যপি। তুমি এটাকে শোনো, আমি তোমাকে এখন বলছি, বলে তিনি কিন্তু বলা শুরু করছেন। তাহলে 19 নম্বরের ভেতরে আসলে তিনি যে 20 নম্বরে কথাটা বলবেন সেইটি বলছেন। কি কথা বলবেন সেটা 20তেই বলা হবে, কিন্তু এখানে শুধু বলছেন যে সেটা আমি বলবো, এই কথাই বলছেন। প্রচ্যতে গুণ সংখ্যানে, সাংখ্য দর্শনে এটাকে কি বলা হয় সেই কথা হচ্ছে জ্ঞানম কর্ম চ কর্তা। তাহলে জ্ঞান, কর্ম এবং কর্তা ত্রিধৈব। ত্রিধৈব মানে ত্রিধা এব, এটা তিন রকমের। কিরকম তিন রকমের? গুণভেদতা, হ্যাঁ, গুণ ভেদের দ্বারা। তার মানে সত্য হলে একরকম, রজ হলে একরকম, তম হলে আরেক রকম। কেন আরেক রকম? আমরা বললাম যে আসলে গুণগুলো যেন এক একটা চশমার মতো। তাহলে যখনই আমি সবুজ চশমা পরে আছি, চারিদিকে খুব সুন্দর দেখাচ্ছে, শান্ত সবুজ গাছপালা বলে দেখতে পাচ্ছি। যখন লাল রঙের চশমা মানে রজগুণের প্রতীক, যখন সেইটিকে দেখছি তখন চারিদিকে চঞ্চল দেখতে পাচ্ছি, চারিদিকে একটা ক্রিয়াশীলতা দেখতে পাচ্ছি। এইগুলো হচ্ছে রজগুণের প্রতীক। আবার যখন কেউ একটি কালো চশমা পরে গিয়েছে, সেটি হচ্ছে অন্ধকার, আচ্ছন্ন ইত্যাদি প্রতীক, ধোঁয়া, এইসব ইত্যাদি প্রতীক, মানে অজ্ঞান। অর্থাৎ এখানে তামসিকতা পুরো জিনিসটাকে ঢেকে রেখেছে। সেইটি হচ্ছে এই শ্লোকে। তাই বলছেন যে আমরা এখন পরের শ্লোকে সেই জিনিসটি বলবো, সেটি তুমি এখন শোনো। এই জন্য বলছেন সর্বভূতেষু যে নৈকম ভাবম অব্যয়মিক্ষতে অভিভক্তম বিভক্তেষু তৎজ্ঞানম বিদ্ধি সাত্ত্বিকম। এরপরে এই 20 নম্বরের কথা বলছে। কি বলছে 20 নম্বরে? যে সাত্ত্বিকটা কি সেইটা বলছেন। সর্বভূতেষু যেন একম ভাবম অব্যয় ইক্ষতে। দেখুন, এর শব্দের অর্থ দেখলেই আমরা বুঝতে পারবো যে যে কিরকম না, সর্বভূতেষু যে নৈকম, যে না মানে যে জ্ঞানের দ্বারা, বিভক্তেষু সর্বভূতেষু, বিভক্তেষু ভিন্ন ভিন্ন রূপে স্থিত, সর্বভূতেষু সর্বভূতে, অবিভক্তম মানে অভিন্নভাবে স্থিত, একম অব্যয়ম ভাবম মানে নিত্য বস্তু ইক্ষতে দর্শন করেন, তৎ জ্ঞানম সাত্ত্বিকম বিদ্ধি। তাহলে সাত্ত্বিক কাকে বলা হবে? না, যিনি বাইরের পার্থক্য থাকা সত্ত্বেও ভেতরে একাত্মতাকে দর্শন করেন। যে বাইরের পার্থক্যকে তিনি দেখছেন না, ভেতরে যে একাত্ম অবস্থা, এইটিকে যিনি দর্শন করেন, তিনি কিন্তু সাত্ত্বিকতাকে দর্শন করছেন। তাহলে সর্বভূতেষু এ নৈকম ভাবম অব্যয় ইক্ষতে। অব্যয়ম দেখুন, যার অর্থ হচ্ছে যার দ্বারা, অর্থাৎ যে জ্ঞান দ্বারা, বিভক্তেষু ভিন্ন ভিন্ন রূপে বিভক্ত, সর্বভূতেষু সমস্ত সর্বভূতে, অবিভক্তম মানে অভিন্ন রূপে, অবিভক্তম একম
ভিন্ন ভিন্ন রূপে স্থিত হলেও তার ভেতরে সেই এককে দর্শন করেন, দেখতে পান। ইক্ষতে তৎ জ্ঞানম, মানে এই যে জ্ঞান, সেখানটা কি বলা হবে? অদ্বৈত জ্ঞান, তাই না? যিনি সর্বভূতের মধ্যে সেই এককে, এক অব্যয়কে দেখতে পান, তাকে বলা হয় অদ্বৈত দৃষ্টি। তাহলে এই অদ্বৈত জ্ঞান সাত্বিকম বিদ্ধি, তাকেই সাত্বিক বলে জানবে। তাহলে যিনি বাইরের জিনিসের ভেতরে বৈচিত্র্য থাকা সত্ত্বেও আসলে তার পেছনে যে সত্যটি রয়েছে, যেটি অব্যয়ম একম, সেই একম অব্যয়মকে যিনি জানেন, তিনি আসলে হচ্ছে সাত্বিকম, তিনি হচ্ছেন সাত্বিকম। তাহলে এই যে জ্ঞানম কর্ম কর্তা চ ত্রিধৈব গুণভেদতা, গুণ ভেদে এটা 3 রকম, জ্ঞান, কর্ম এবং কর্তা 3 রকমের। তার ভেতরে এখন বলছেন সাত্বিকম বিদ্ধি অভিভক্তম বিভক্তেষু। দুটো শব্দ হচ্ছে দেখুন, একটা হলো অভিভক্তম, অবিভক্ত, বিভক্ত মানে ভাগ, টুকরো টুকরো, বিভক্ত। আর অবিভক্ত তার উল্টো। তাহলে অবিভক্ত মানে যেখানে ভাগ নেই, তাই বলছেন অবিভক্তম, যাকে বিভাজিত করা যায় না, অবিভক্তম। বিভক্তেষু, তাহলে বিভক্ত মানে কি না, নানা রকম যে বৈচিত্র্য, পৃথক পৃথক যে জিনিসগুলো, তাহলে পৃথক পৃথক জিনিসের ভেতরে যিনি সেই অবিভক্তকে দেখেন, অর্থাৎ যার কোনো ভাগ হয় না, একে যিনি দেখেন, তাকেই বলা হবে তৎ জ্ঞানং বিদ্ধি সাত্বিকম, তার জ্ঞান হবে সাত্বিক জ্ঞান। তাহলে তিনি যে চশমাটা পরে আছেন, তিনি তাহলে কি দেখতে পাচ্ছেন? দেখুন, তিনি দেখতে পাচ্ছেন অবিভক্তম বিভক্তেষু, বিভক্তেষু অবিভক্তম, তিনি দেখতে পাচ্ছেন। তার মানে তিনি বিভক্তও দেখছেন, অবিভক্তও দেখছেন। তার মানে যখন পৃথকত্বকে দেখছেন, গাছ, পশু, পাখি সব দেখছেন, কিন্তু এসবের ভেতরে অবিভক্ত অব্যয় চৈতন্যকেও দেখতে পাচ্ছেন। তাকেই বলা হবে সাত্বিক দৃষ্টি, তাই হবে সাত্বিক জ্ঞান। বলছেন বিদ্ধি সাত্বিকম তৎ জ্ঞানম, সেই জ্ঞানটিকে বলা হবে সাত্বিক জ্ঞান। এটাই হলো সাত্বিক জ্ঞান। হলো? তাহলে যখন দেখুন আপনি লক্ষ লক্ষ সমুদ্রের ঢেউ দেখছেন, তাহলে সমুদ্রের ঢেউ, তার ভেতরে ছোট আছে, বড় আছে, শান্ত আছে, অশান্ত আছে, উত্তাল, কত রকমের ঢেউ, কত কিছু রয়েছে। এই যে আপনি সব কিছু দেখছেন, তখন আপনি পৃথক বোধ করছেন না, এটা ছোট ঢেউ, এটা বড় ঢেউ, এই ঢেউটা ওর থেকে আলাদা, এটা একটু এরকম, এই সব কিছু আপনি দেখছেন। কিন্তু যিনি সাত্বিক জ্ঞানী, তিনি জানেন যে এটা বড় হোক ছোট হোক, মানে যাই হোক না কেন, তব কিন্তু এই নদীর জল ছাড়া আর কিছু। তাহলে এইটা সব যে ওই একটি জিনিস থেকে এসেছে, এটা যে আসলে জল ছাড়া কিছু নয়, এইটিকেই বলা হবে সাত্বিক জ্ঞান। এটাই বলছেন অবিভক্তম বিভক্তেষু তৎ জ্ঞাত্বা বিদ্ধি সাত্বিকম, এটাই হচ্ছে সাত্বিক জ্ঞান। সর্বভূতেষু যেনৈকম ভাবম অব্যয়ম ঈক্ষতে, ভাবম অব্যয়, অব্যয় ভাবম ঈক্ষতে। ঈক্ষতে মানে দেখেন, কি দেখেন? তিনি দেখেন অব্যয়ম ভাবম। তাহলে অব্যয় ভাব মানে সূক্ষ্ম রূপে সেই অব্যয় চৈতন্য বিরাজমান, এইটি যিনি দেখেন। অব্যয়ম মানে হচ্ছে যে নিত্য বস্তু, অব্যয় মানে নিত্য বস্তু, অর্থাৎ তাহলে এই অনিত্য পরিবর্তনশীলতার পেছনে যে অব্যয় বস্তুটি রয়েছে, এইটিকে যিনি দেখেন, তিনি সাত্বিকতাকে দর্শন করেন। 20 নম্বরে এটাই কিন্তু অর্থ। তাহলে 20 নম্বরে কি বলা হলো না, যিনি পৃথকত্বকে দর্শন করেন, পৃথকের ভেতরে যিনি ঐক্যকে দর্শন করেন। তার মানে মানুষের ভেতরে দেখুন রূপ, রং, জাতি, ভাষা, অবস্থান, প্রাণশক্তি, এই সব কিছু যাকে বিভাজন করে,
একজন মানুষ কালো দেখতে, একজন মানুষ ফর্সা দেখতে, কেউ লম্বা, কেউ বেঁটে, ইত্যাদি ইত্যাদি, জাতি, বর্ণ, অবস্থান, এসব নিয়ে কত রকম রয়েছে। এইটাই দর্শন হলে কিন্তু সেটা সাত্ত্বিক দর্শন হলো না। সাত্ত্বিক দর্শন মানে হচ্ছে এই অভিব্যক্তিষু বিভক্তম, মানে অবিভক্তম বিভক্তেষু, বিভক্তের মধ্যে, অর্থাৎ ছোট বড়, রোগা মোটা, হ্যাঁ, এই সব কিছু বৈচিত্র্যের ভেতরেও যিনি সেই পরমেশ্বরকে দর্শন করছে, যে এর ভেতরে আসলে অপরিবর্তনীয় যে সত্তাটি রয়েছে তিনি সেটাকেই দর্শন করছেন। এটা হচ্ছে অব্যয়ম ভাবম। তাহলে যে ভাবম অব্যয়ম, অপরিবর্তনীয় যে সত্তা, সেইটিকে যিনি দর্শন করেন তাকেই বলা হবে সাত্ত্বিক দর্শন বা সাত্ত্বিক জ্ঞান। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে একটা মাটির প্রদীপ দেখুন, তার ভেতরে কত রকম বৈচিত্র্য রয়েছে। হ্যাঁ, মাটির তৈরি একটা প্রদীপ, প্রদীপের মধ্যে কত রকম। আবার জলের কলসি দেখুন, তার ভেতরেও কত রকম বৈচিত্র্য। একটা সুন্দর খেলার জিনিস, তার ভেতরেও কত রকম বৈচিত্র্য। তাহলে এই যে বৈচিত্র্য অনুযায়ী ব্যবহারিক জগৎ চলছে, দেখুন সেই অনুযায়ী দাম আলাদা। আপনি বলবেন যে দোকানে গিয়ে বলেন, দেখো এই সবই তো মাটির জিনিস, তুমি কলসির দাম আলাদা করো কেন, আর প্রদীপের দাম আলাদা করো কেন? বলছে সবই তো মাটি, তুমি একই জিনিস, সব একই দাম হবে। বলছে না না না, তা হবে না, প্রদীপের আমার আর এরকম দাম আছে, এইটার দাম একরকম হবে কি না? তার মানে দেখুন, ব্যবহারিক ক্ষেত্রে তার ডিফারেন্স থাকবে, পার্থক্য কিন্তু থাকবে, কিন্তু এর ভেতরে যে মূল উপাদান, সেই দিকে দৃষ্টি নিক্ষেপের নাম হলো সাত্ত্বিকতা। তাহলে জগতের সমস্ত জীব আলাদা আলাদা হলেও এর যে মূল উপাদান সেইটি কিন্তু তফাৎ নেই। এইটি যখন আপনি জানেন তখন আপনি সাত্ত্বিকতাকে জানেন। আরেকটি উপমা নিন, ধরুন বিদ্যুতের উপমা। বিদ্যুৎ দিয়ে কি হচ্ছে, দেখুন ফ্যান ঘুরছে, ওখানে আপনার এসি চলছে, ওখানে আপনার হিটার গরম করছে, ওখানে আপনার ফ্রিজ চলছে, অন্য কোথাও বাল্ব চলছে। এই যে নানা কিছু কাজ হচ্ছে, আসলে কি? আসলে বিদ্যুৎ। দেখুন, বিদ্যুৎ একটা যন্ত্রের ভেতর দিয়ে হাওয়া দিচ্ছে, আর একটা যন্ত্রের ভেতর দিয়ে আলো দিচ্ছে, আর একটা যন্ত্রের ভেতর দিয়ে তাপ দিচ্ছে, আর একটা যন্ত্রের ভেতর দিয়ে আপনার তাপটাকে কমিয়ে দিচ্ছে। এত কিছু যে হচ্ছে, আপনার মনে হবে কি বাবা এগুলো তো সব নানা রকম জিনিস। বলছে নানা রকম জিনিস নয়, এর ভেতরে বিদ্যুৎই রয়েছে। তাহলে যখনই এই বিদ্যুৎকে আমরা দেখতে পাচ্ছি সমস্ত কিছুর ভেতরে, এই দৃষ্টিটাকে বলা হয় সাত্ত্বিক দৃষ্টি বা সাত্ত্বিক নলেজ, সাত্ত্বিক জ্ঞান। তার মানে যখনই বিভক্ত জিনিসের ভেতরে অবিভক্তকে আমরা দেখতে পাচ্ছি, তফাৎ তফাৎ জিনিসের ভেতরে যখন মূল সত্তাটাকে দেখতে পাচ্ছি, তার ভেতরে কোনো বিভেদ নেই। তাহলে সাত্ত্বিক জ্ঞান সম্পন্ন মানুষ বাইরে কাজ বা রূপ দেখে বিচার করেন না, এটা মাথার ভিতর রাখতে হবে। সাত্ত্বিক গুণসম্পন্ন মানুষ বাইরের জিনিস দেখে তফাৎ করে। ব্যবহারিক ক্ষেত্রে দেখুন এটাই চলছে, তাই না? এটাই চলছে। মানুষ তার এই রকম এটা এখানে বসুন, আপনি ওইখানে বসুন, কোনো মানে হয় না। যিনি বলছেন এর ভিতরে ওই জিনিসটিকে লক্ষ্য করেন, তিনি হচ্ছেন সাত্ত্বিক। তাহলে যিনি ঐশ্বরিক সত্তাকে সবার পেছনে বা পরমাত্মাকে যিনি সকলের ভেতরে দর্শন করেন, তার ভেতরে আর এই বৈচিত্র্য থাকে না। তাই বলছেন অবিভক্তম বিভক্তেষু তৎ জ্ঞানম বিদ্ধি সাত্ত্বিকম। এই নলেজ বা এই জ্ঞানটাকে সাত্ত্বিক জ্ঞান বলা হয়েছে। তাহলে আজকের কথা আমরা এখানে শেষ করব। আজকে আমরা পড়লাম 18, 19, 20 এই 3টি শ্লোক আমরা পড়লাম। 3টির ভেতরে আরেকবার বলে দিই ছোট্ট করে 2-1 লাইনে। যেখানে 18 নম্বরে বলা হয়েছে কর্ম চোদনা কর্ম সংগ্রহ, অর্থাৎ যে কোনো কর্ম সম্পাদনের জন্য একটি হলো মানস প্রক্রিয়া,
আর একটি হলো বাস্তবায়ন প্রক্রিয়া বা সেটাকে রূপায়ণ প্রক্রিয়া, যেভাবে করতে হবে। এই দুটোকে দেখানো হয়েছে, তার ভেতরে তিনটে তিনটে করে কি ভাগ রয়েছে সেটা আমরা আলোচনা করেছি। 19 নম্বরে যেটি বলা হচ্ছে সেটা হচ্ছে গুণসংখ্যানে, মানে সাংখ্য দর্শনে জ্ঞান কর্ম কর্তা ত্রিধৈব গুণভেদতা। তাহলে গুণ ভেদে জ্ঞান, কর্ম এবং কর্তা এটা তিন রকমের। হ্যাঁ, তিন রকমের, সত্য রজ তম, এই তিন রকমের ব্যাপার রয়েছে। প্রচ্যতে গুণসংখ্যানে যথাবৎ তৎশ্রেণু তুমি, মানে তোমাকে বলছি যথাবৎ শৃণুতান্যপি, এইটি আমি তোমাকে এখন বলছি, তুমি সেটা শোনো। এই কথাটুকু কেবল 19 নম্বরে। 20 নম্বরে বলছেন সর্বভূতেষু এ নৈকং ভাবম অব্যয়ম ইক্ষতে। তাহলে সর্বভূতেষু যে না একম ভাবম অব্যয়ম ইক্ষতে, তাহলে যিনি সমস্ত কিছুর ভেতরে, সর্বভূতেষু একম ভাবম, কিরকম ভাব? অব্যয় ভাবম। অব্যয়ম মানে হচ্ছে যেটা ব্যয় নেই, পরিবর্তন নেই, এইরকম সর্বভূতেষু, তাহলে সমস্ত কিছুর ভেতরে যিনি এক ভাবকে দর্শন করেন। অবিভক্তম বিভক্তেষু, আবার সেটাকে এক্সপ্লেন করছেন যে সমস্ত বৈচিত্র্যের মধ্যে যিনি অবিভক্তকে দর্শন করেন। তৎ জ্ঞানং বিদ্ধি সাত্বিকম, সেই জ্ঞানটি আসলে সাত্বিকম। কারণ আগেই বলতাম জ্ঞানম কর্মকর্তা বলেছেন, তাহলে এই জন্য জ্ঞানের এখন বিভাজন হচ্ছে, একটা একটা করে বলা হবে। কর্তা, কর্ম বলা হবে, আবার কর্ত বলা হবে। এখানে তিন তিন করে আসবে, বুঝতে পেরেছেন? 3 into 3 এইভাবে এটা যাবে। কিন্তু ঠিক সেই জন্যে জ্ঞান হচ্ছে তাহলে কি, তার সত্য রজতম থাকবে, কর্মেরও সত্য রজতম থাকবে, আবার কর্তারও সত্য রজতম ভেদে তফাৎ থাকবে। আজকে আমরা কেবল পড়লাম জ্ঞানের সাত্ত্বিকতা। জ্ঞানের সাত্ত্বিকতা, তার মানে সাত্ত্বিক জ্ঞান কাকে বলা হবে? সাত্ত্বিক জ্ঞান তাকেই বলা হবে অবিভক্তম বিভক্তেষু, যিনি বিভক্তের মধ্যে অবিভক্তকে দর্শন করেন, বৈচিত্র্যের ভেতরে যিনি এককে দর্শন করেন, নানা কিছুর ভেতরে যিনি সেই এক অব্যয় তত্ত্বকে দর্শন করেন, তাকেই বলা হবে সাত্ত্বিক জ্ঞান। আজকের কথা আমরা এখানে শেষ করছি। চলুন, আজ আমরা পড়লাম 18, 19, 20।